আজকে আমরা কোষে থেকে 19-এর আমাদের 190 পৃষ্ঠা যেটা আছে, আমাদের কিছুটা অঙ্ক বাকি আছে। কিছুটা অঙ্ক মানে এখান থেকে আমাদের এই 11 নম্বর অঙ্ক বাকি আছে, 12, 13, 14 বাকি আছে। এই কয়টা অঙ্ক আমরা আজকে করব। তো তোমাদের যেটা কাজ, তোমরা অঙ্কগুলো ভালো করে পড়ে নিবে। যেমন প্রথম অঙ্কটা আছে, আমার বাবার বর্তমান বয়স আমার বয়সের 7 গুণ। তাহলে 10 বছর পরে আমার বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। আমার বাবার বয়স আর আমার বয়স কত, তারপরে চেকের অঙ্ক আছে। যাই হোক, এই অঙ্কগুলো আছে। তোমরা আগে একটা করে অঙ্ক পড়বে, পড়ার পরে তারপরে ভিডিওটা দেখা স্টার্ট করবে। আমি করে দিচ্ছি, ঠিক আছে? অঙ্কগুলো ভালো করে আমি আর অঙ্ক তোমাদের সামনে অঙ্ক দেখাচ্ছি না, কিন্তু আমি পড়ে শোনাচ্ছি। তো যাই হোক, আশা করি তোমরা পারবে। ভালো করে মন দিয়ে তোমরা দেখো, ঠিক আছে? তো প্রথম অঙ্কটা কী আছে, আমার বাবার বয়স আমার বর্তমান বয়সের, আমার বাবার বয়স আমার কী আছে, আমার বয়সের বর্তমান বয়সের হচ্ছে 7 গুণ। তাহলে 7 গুণ, তাহলে আমার বাবার বর্তমান বয়স আর আমার বর্তমান বয়সটা ধরে নিই। তাহলে আমি তো ছোট, ঠিক আছে? তাহলে আমার কম বয়স, তাহলে আমার বয়সটা ধরে নিই। তাই ধরি, কত নম্বর অঙ্ক? অঙ্ক হচ্ছে 11 নম্বর অঙ্ক। ধরি আমার বর্তমান বয়স, আমার বর্তমান বয়স সমান সমান কত? সমান সমান হচ্ছে এক্স বছর। তাহলে আমার বাবা কত? প্রথম লাইনেই দেওয়া আছে 7 গুণ। আমার বাবার বয়স হচ্ছে 7 গুণ। তাহলে আমার বাবার বর্তমান বয়স, আমার বাবার বর্তমান বয়স কত? 7x বছর। আমার বাবার বর্তমান বয়স হচ্ছে 7x বছর, ঠিক আছে? 10 বছর পরে বাবার বয়স আমার বয়সে 3 গুণ হবে। তাহলে 10 বছর পরের ঘটনা, 10 বছর পর, 10 বছর পর কী হয়েছে? 10 বছর পর বলেছে আমার বয়স আমার বাবার বয়সে 3 গুণ হবে। সেটা পরেকার কথা। তো 10 বছর পরে আমার বয়স কত হবে? আমার বয়স হবে, আমার বয়স কত হবে? আমার বয়স হবে হচ্ছে, দেখো 10 বছর পরে, এখন মনে করো 2020 সাল, কথার কথা 2020 সালে তোমার বয়স হচ্ছে মনে করো 15 বছর। তাই 2030 সাল মানে 10 বছর পরে তোমার বয়স কত হবে? এখন যদি 15 থাকে তাহলে 10 বছর পরে তোমার 25 হবে, ঠিক আছে? তাহলে 10 যোগ করতে হবে। তাহলে তোমার বয়স যে এখানে এক্স বছর আছে, বর্তমান বয়স যে এক্স বছর বলছে, তাহলে এখানে কত হবে? এক্স প্লাস 10 হবে। কেন? 10 বছরে তোমার বয়স বেড়ে যাবে 10 বছর, তাহলে 10 যোগ করতে হবে। বাবার বয়স কত হবে? বাবার বয়স হবে, বাবার বয়স হবে ছিল 7x, তার সাথেও 10 যোগ করতে হবে, এত বছর, ঠিক আছে? এবার কি হয়েছে বলো তো? এবার বলেছে 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। মানে এই যে 10 বছর পরে তোমার যে এই বয়সটা হবে, মানে তোমার ছিল হচ্ছে 15, তোমার হয়ে গেল 25, ঠিক আছে? এবার তোমার বাবার বয়স কী হবে? 3 গুণ হবে, তার মানে 75 হবে তোমার বাবার বয়স। তো সেগুলোতে আমি যাচ্ছি না, কথার কথা আমি বলছি যে 3 গুণ হবে। এই কথাটার মানে কি? মানে হচ্ছে তোমার বাবা তোমার থেকে 3 গুণ বড়। মানে তোমার বয়স যদি 20 হয়, তোমার বয়স বাবার বয়স হবে 60 বছর, অবশ্যই 10 বছর পরে। তাহলে কি হবে ব্যাপারটা? প্রশ্ন মতে কী হবে? তোমার বাবা বড় 3 গুণ, তার মানে দাঁড়িপাল্লায় যদি তোমার বাবাকে মাপি বয়সটা, তোমার বাবার বয়সটা ওটাই বেশি হবে। দাঁড়িপাল্লায় মাপতে গেলে তোমার বাবার বয়সটা বেশি হবে, তাই তোমার বয়সটা কম। তাহলে কমটাকে কী করতে হবে? সমান করতে হবে। তাহলে তোমাকে 3 দিয়ে গুণ করতে হবে। তোমাকে কেন 3 দিয়ে গুণ করতে হবে? কেন? তোমার বয়স যদি 20 হয় 10 বছর পরে, তাই তোমার বাবার বয়স কিন্তু 60 বছর। তাহলে যদি আমি 20 সমান সমান 60 গুণ 3 করে দিই, তাহলে 20 সমান সমান 180, তাহলে কোনো দিন হবে? হবে না। কিন্তু 20 গুণ 3 সমান সমান যদি 60 করি তাহলে হবে। তাহলে তোমার যেটা বয়স আছে সেটাকে কিন্তু, তাহলে আগে বাবার বয়স লিখলাম, তোমার যেটা বয়স আছে তুমি ছোট, ছোটোকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে বড়োর সাথে সমান হবে। তাই 3 দিয়ে গুণ করে দিলে, বা 7x প্লাস 10 সমান সমান 3x প্লাস কত? 3 10 কত? 30, ঠিক আছে? বা 7x মাইনাস এইদিকে কত হয়ে গেল? 3x, আর 30 বিয়োগ 10, বা এখানে কত? 4x সমান সমান কত? 20। তাহলে 4x সমান সমান কত? 20, বা x সমান সমান কত? 5। তাহলে x সমান সমান হচ্ছে 5, তাই 4 5 20, ঠিক আছে? তাহলে আমার বর্তমান বয়স কত? x বছর। আমার বাবার বর্তমান বয়স কত? 7x বছর। 10 বছর পর আমার বয়স হবে কত? x প্লাস 10 বছর। 10 বছর পরে আমার বয়স x প্লাস 10 বছর, আর বাবার বয়স হবে কত? 7x প্লাস 10 বছর পরে। কিন্তু আমার বাবা 3 গুণ বড় 10 বছর পরে, তাহলে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। এবার সমাধান তো তোমরা জানোই, সমাধান একবার। তাহলে এক্সের মান বেরিয়ে গেল 5। তাহলে হচ্ছে বের করতে বলেছে তোমার আর হচ্ছে তোমার বাবার বর্তমান বয়স। অতএব আমার
বর্তমান বয়স বর্তমান বয়স সমান সমান 5 বছর। আমার বাবার বর্তমান বয়স সমান সমান 5 7 35 বছর। 5 7 35 বছর, ঠিক আছে, 5 7 35 বছর। তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি এটা খুব সোজা অঙ্ক, এটা এমনিই তোমরা পারবে। দেখে নাও, যদি তোমার 5 বছর হয় তাই 10 বছর পরে তোমার বয়স 15 বছর, তোমার বার 35 বছরে 10 45, দেখো 15 3 গুণ করলে 45 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার তারপরের অঙ্কটা করছি। তারপরের অঙ্কটা কী হবে? 12 নম্বর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষাতে। এই 12 নম্বর অঙ্কটা খুব আসে পরীক্ষাতে। আমার মামা 1000 টাকার একটি চেক ব্যাংকে ভাঙালেন, তাহলে কয়েকটি 5 টাকার নোট আর 10 টাকার নোট পেলেন। তাহলে তুমি 1000 টাকা ব্যাংক থেকে পাবে। সেই ব্যাংকওয়ালা তোমাকে দিল কত? 5 টাকার নোট দিল আর 10 টাকার নোট দিল। 5 টাকার নোট দিল, 10 টাকার নোট দিল, কিছুটা 5 টাকার নোট দিল, কিছুটা 10 টাকার নোট দিল। কোনটা কতটা দিয়েছে সেটা জানি না, কিন্তু সবগুলো নোট মিলিয়ে তুমি কটা নোট পেয়েছো? এই দুটো নোট মিলিয়ে তুমি পেয়েছো হচ্ছে 137টা নোট। এই দুটো নোট মিলে তুমি পেয়েছো 137টা নোট। তাহলে আমি ধরো 5 টাকার নোট হচ্ছে এক্সটি, 5 টাকার নোট দিয়েছে হচ্ছে এক্সটি, তাই 10 টাকার নোট কত দিবে? 137 মাইনাস এক্স। কেন? দুটো নোট মিলিয়ে তোমার 137টা পেয়েছো, ঠিক আছে, দুটো নোট মিলে তুমি 137টা পেয়েছো। তাহলে 137টা পেলে তোমার কী হবে? তাহলে ওটা হচ্ছে এক্সটি, আর এটা কত? 137 মাইনাস এক্স, 137 মাইনাস এক্স। তাহলে 1000 টাকা আছে টোটাল। এটা 5 টাকা 10 টাকার নোট মিলিয়ে, 5 টাকা আর 10 টাকার নোট মিলিয়ে 137টি নোট হয়। তাহলে 5 টাকার নোট আছে এক্সটি, আর 10 টাকার নোট আছে কত? 137 মাইনাস এক্সটি। 10 টাকার নোট আছে সমান সমান 137 মাইনাস এক্সটি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে তাহলে কী করব? তাহলে আমার মোট টাকা কিন্তু 1000 টাকা। এবার দেখো 5 টাকার নোট যদি এক্সটি দেয়, তাহলে 1 টাকার নোট ধরে নাও, 5 টাকার নোট একটা দিয়েছে, 5 টাকার নোট একটি, কথার কথা। তাহলে একটি 5 টাকার নোট মানে কি? মানে 5 টাকা। একটি 5 টাকার নোট মানে কি? 5 টাকা। তাহলে এইভাবে যদি এক্সটি 5 টাকার নোট হয় তাহলে কত হবে? 5x টাকা। তাহলে 10টি হলে 5 10 50 টাকা, 100টি হলে 500 টাকা। সেরকম যদি তোমার এক্সটি হয় তাহলে 5x টাকা। একইভাবে 10 টাকার নোট যদি তোমার একটি দেয়, তার মানে কি? 10 টাকা। এরকম করে যদি 10টা দেয় তাহলে 10 10 100 টাকা। ঠিক এইরকম করে কটা নিয়েছি? 137 মাইনাস এক্স। তাহলে 137 মাইনাস এক্স জুড়ে নিই, তাহলে কী হবে? 10 গুণ 137 মাইনাস এক্স টাকা। তাহলে এটা মোট টাকা হলো। এবার এই যে মোট টাকা, এটাই তো 1000 টাকা হতে হবে। তাহলে প্রশ্ন মতে কী হতে হবে? এই টাকা যোগ এই টাকা সমান সমান ওই তোমার 1000 টাকা। তাহলে আমি এবার লেখে লেখে অঙ্কটা করে দিচ্ছি যে 5 টাকার নোট আছে কটি? 5 টাকার নোট আছে 5 টাকার, এটা ধরি লিখতে হবে, ধরি। এটা কয় নম্বর অঙ্ক? 12 নম্বর অঙ্ক। ধরি 5 টাকার নোট আছে সমান সমান এক্সটি। অতএব 10 টাকার নোট আছে সমান সমান কত? 137 মাইনাস এক্স। কেন? 5 টাকা 10 টাকা মিলে 137টি হবে। অতএব একটি 5 টাকার নোট, একটি 5 টাকার নোট মানে সমান সমান কত? 5 টাকা। অতএব এক্সটি 5 টাকার নোট সমান সমান কত? 5x টাকা। আবার একটি 10 টাকার নোট সমান সমান 10 টাকা। অতএব 137 মাইনাস এক্সটি 10 টাকার নোট সমান সমান কত? 10 ইন্টু 137 মাইনাস এক্স টাকা, 10 ইন্টু 137 মাইনাস এক্স টাকা, ঠিক আছে। দেখো তাহলে এবার কি হবে? এবার প্রশ্ন মতে 5x প্লাস 10 ইন্টু 137 এক্স, ঠিক আছে, সমান সমান কত? সমান সমান 1000 টাকা, সমান সমান 1000 টাকা, সমান সমান 1000 টাকা, ঠিক আছে। কেন হলো বলো তো? এই যে মোট এক্সট্রা
5 টাকার নোট আছে তাহলে 5x টাকা, আর 10 টাকার নোট আছে তাই 10 দিয়ে গুণ করতে হবে, সমান সমান চেক ভাঙিয়েছো কত, 1000 টাকার চেক ভাঙিয়েছো, তাই টোটালতে তুমি 1000 টাকাই পাবে। এবার এটাকে সমাধান করতে হবে, সমাধানটা তোমাদের নিজেই করতে হবে। 10 দিয়ে এটাকে গুণ, তার 1370 মাইনাস 10x সমান সমান হচ্ছে 1000, সমান সমান 1000 মাইনাস 5x ইকুয়াল টু কত, 1000 মাইনাস 1370 মাইনাস 5x মাইনাস 370 বাই এক্স ইকুয়াল টু কত, মাইনাস 370 বাই মাইনাস 5, মাইনাস 370 বাই মাইনাস 5, তাই মাইনাস মাইনাস কেটে গেল, তাই 5 দিয়ে কাটলাম, 5 7 35, 4 5 20, অতএব এক্স সমান সমান কত, 74, এক্স সমান সমান হচ্ছে 74। তাহলে কত নোট হবে, 5 টাকার নোট হচ্ছে 74টি, 5 টাকার নোট হচ্ছে 74টি, বুঝতে পারলি? তাহলে এই হচ্ছে 5 টাকার নোট 74টি হলো। এবার এইভাবে কীভাবে 10 টাকার নোট কত হবে, তাহলে বিয়োগ করতে হবে, তাই লিখতে হবে অতএব 5 টাকার নোট সমান সমান, এই দিকেই লিখলাম, অতএব 5 টাকার নোট সমান সমান 74টি, অতএব 10 টাকার নোট সমান সমান 137 মাইনাস 74টি সমান সমান 63টি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, এইভাবে লিখতে হবে। এবার আমি 13 নম্বর অঙ্কটাতে যাচ্ছি, যেটা বুঝতে পারবেন অবশ্যই জিজ্ঞাসা করবে, যেহেতু সোজা আর ওটা আলোচনা করলাম না। এবার 13 নম্বর অঙ্কটা একটু বড়, অঙ্কটা পড়তে টাইম লাগবে। বলছে আমাদের গ্রামের সালেম চাচা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের 1/2 অংশ নিয়ে একটি বাড়ি কেনেন, 1/2 অংশ নিয়ে একটি বাড়ি কেনেন। হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে কেনা দামের 5% বেশি পান, ঠিক আছে? কেনা দামের 5% বেশি পান। যদি তিনি বাড়িটি এত টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে 8% বেশি পেতেন। এই যাই হোক, অত অঙ্ক পড়ে শোনানো যাবে না, তোমরা ভালো করে অঙ্কটা পড়ো, আমি একটা লাইন করে পড়ছি, কারণ ওইভাবে পড়ে মাথাতে আমার কিছুই ঢুকবে না, ঠিক আছে? তা এটা যে প্রথম লাইনটা বুঝলাম, সরকারি চাকরি অবসর গ্রহণ করে তার সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে বাড়ি কিনেন, তাহলে ধরে নাও তার সঞ্চয় হচ্ছে x টাকা, ধরে নাও তার মোট সঞ্চয় হচ্ছে x টাকা, তার অর্ধেক দিয়ে বাড়ি কিনেছেন, তাহলে x/2 টাকা দিয়ে বাড়ি কিনেছেন, তাহলে x/2 টাকা দিয়ে বাড়ি কিনেছেন, এটা বুঝতে পারলাম। মানে আমি ওইভাবে অঙ্ক পড়ে বুঝতে পারি না হাতে কলমে না করলে। তাহলে এইখানে টোটাল x টাকা আছে, 1/2 অংশ সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে কী করেছে, বাড়ি কিনেছেন, তাহলে আমি ওর সঞ্চয় x টাকা ধরে নিয়েছি, আর বাড়ি কিনেছেন হচ্ছে x/2 টাকা। হঠাৎ বিপদে বাড়িটি বিক্রি করে কেনা দামের 5% বেশি পান, তাহলে এত টাকায় কিনেছে, এবার বিক্রি করলো, বাড়িটি বিক্রি করে 5% বেশি পেলো, তার মানে এটা তো পেলোই, তার সাথে 5% বেশি। যদিও এইভাবে কিন্তু পরীক্ষায় লেখা যাবে না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি, x/2 টাকা তার থেকে 5% বেশি পেয়েছে, তাই বাড়ি বিক্রি করে কেনা দামের 5% বেশি পেয়েছে। এবার যদি তিনি 3450 টাকা বেশি দামে বাড়িটি বিক্রি করতেন, মানে এই যে দামে বিক্রি করেছেন তার থেকে যদি আরও 3450 টাকায় বেশি বিক্রি করতেন, তাহলে কি হতো, তাহলে তিনি 8% লাভ পেতেন। আগেরবার যেমন 5% লাভ পেয়েছে, এবার যদি এই দামে বেশি বিক্রি করতো তাহলে 8% লাভ হতো, তাহলে 8% বেশি লাভ হতো, কেনা দামের ওপর 8% বেশি পেতেন, মানে 8% লাভ হতো। আগেরবার 5% লাভ হয়েছে, তাহলে কত টাকায় বাড়িটি কিনেছেন, তার সঞ্চয় ছিল কত টাকা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে অঙ্ক। তাহলে আমি কি করি, এটা হচ্ছে আমার x, এটা x না ধরে আমি 2x ধরে নিই, তাহলে এর অর্ধেকটা কত হয়ে যাবে, x হয়ে যাবে, তাহলে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। তাহলে 13 নম্বর অঙ্ক, ওটা তো বুঝালাম, ধরি তার সঞ্চয় সমান সমান 2x টাকা, আমি ইচ্ছা করে 2x ধরলাম, এবার তোমরা যদি x ধরতে পারো তাহলে x/2 হয়ে যাবে। অতএব বাড়ি কিনেছেন সমান সমান x টাকায়, 2x এর অর্ধেক কত, x টাকা, তোমরা উল্টাও ধরতে পারো, xও ধরতে পারো, x/2ও ধরতে পারো। তাহলে আমি ধরলাম 2x আর x, তাহলে এত বাড়ি বিক্রি করে 5% বেশি টাকা পেয়েছে, বাড়ি বিক্রি করে কত টাকা পেয়েছে, 5%, তাহলে 5% বৃদ্ধিতে বাড়ির বিক্রয় মূল্য 5% বৃদ্ধিতে বাড়ির বিক্রয় মূল্য কত হবে। তাহলে তোমরা এটা ছোটোবেলা থেকে জানো যে 5% মানে 100 টাকায় 105 টাকা, মানে 100 টাকায় 105 টাকায় বিক্রি করলো, তাহলে 1 টাকায় কত হবে, 105/100, তাহলে x টাকায় কত হবে, 105x/100, তাহলে 105x/100 টাকা, 105x/100 টাকা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার।
তাহলে হলো 8% বৃদ্ধিতে বাড়ির বিক্রয় মূল্য, 8% বৃদ্ধিতে বাড়ির বিক্রয় মূল্য 108x বাই 100 টাকা, 108x বাই 100 টাকা। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, 108x বাই 100 টাকা হয়ে গেল, এটা হয়ে গেল। তো এবার কি করব, এবার বলেছে যে এই লাভটা পেত কখন, যখন হচ্ছে তোমার একটা দামে বিক্রি করতো, কিন্তু যখন এই লাভটা পেত তখন কি হতো, তখন হচ্ছে তোমার 3450 টাকায় বেশি বিক্রি করতে হতো। তার মানে কথাটার মানে কি দাঁড়ালো বলো তো, যে এই টাকাটা থেকে এই টাকাটা কত বেশি, 3450 টাকা বেশি। কেন 3450 টাকায় বিক্রি করার জন্যই তো এই লাভটা হচ্ছে, ঠিক আছে, 3450 টাকায় বিক্রি করার জন্যই তো এই লাভটা হচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে বলো তো, তাহলে আমার প্রশ্ন মতে আমি সোজা, মানে অনেক কিছু করতে পারতাম আমি, কিন্তু সবচেয়ে সোজা নিয়মে আমি করলাম। প্রশ্ন মতে কত, 108x বাই 100 মাইনাস 105x বাই 100 সমান সমান 3450। কেন করলাম বলো তো, কেন এই 3450 টাকায় বেশি বিক্রি করলেই তো এই লাভটা হতো, আগে লাভটা হয়েছিল এটা। তাই লসাগু করলে 100, তাহলে 108 থেকে 105 বাদ দিলাম, 3x একবারে করে দিলাম 3450, বা x সমান সমান কত, 3450 গুণ 100 বাই কত 3, বা x সমান সমান কত 50, তাহলে কত 5000, তাহলে কত হবে 1,15,000 টাকা। অতএব x সমান সমান কত, 1,15,000 টাকা। অতএব আমি যদি এবার অঙ্কটা লিখি, উত্তরটা দেখে দিলাম কীভাবে লিখবে। বলেছে বাড়িটি কিনেছিলেন তিনি, বাড়িটির ক্রয় মূল্য, তাহলে বাড়িটির ক্রয় মূল্য তোমরা বই দেখে দেখে লিখবে যে বাড়িটি তিনি 1,15,000 টাকায় কিনেছিলেন। আর অতএব বাড়িটির না, তার সঞ্চয় কত, তার সঞ্চয় কত দিয়েছেন 2x, তাই 2 গুণ x মানে এখানে 1,15,000 গুণ x, তাহলে কত হবে 2,30,000 টাকা, 2,30,000 টাকা। ঠিক আছে, 2,30,000 টাকা হয়েছে অঙ্কটা। তাহলে এবার কত হয়েছে, তাহলে হচ্ছে 14 নম্বর হচ্ছে গোপালপুর গ্রামের আশ্রয় শিবির আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। 7 দিন পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিলেন, তাহলে 20 দিনের খাবার মজুদ ছিল 7 দিন পরে। তাহলে আমি একদম ক্লাস 5-এর মতো করি অঙ্কটা, ক্লাস 5-এর মতো কী করি, এক লাইন করে করি। একদিকে লিখি হচ্ছে দিন সংখ্যা লিখি, আর একদিকে লিখি হচ্ছে জন সংখ্যা। ঠিক আছে, তাহলে এইখানে লিখলাম জন সংখ্যা, একবারে ক্লাস 5-এর মতো করছে। এইখানে লিখলাম দিন সংখ্যা। তাহলে প্রথম লাইনে কি বলেছে, প্রথম লাইনে বলেছে 20 দিনের খাবার মজুদ আছে। ঠিক আছে, কতজন আশ্রয় প্রার্থী সেটা নাই, তাহলে আমি ধরলাম x জনের প্রথমে কত 20 দিনের, এখনও কিন্তু আমার বলা শেষ হয়নি কথা। 20 দিনে হঠাৎ করে কেউ কিন্তু না বুঝে করতে লেগে যেও না। তাহলে 7 দিন পর মানে কি, এই যে 7 দিন কি এরা না খেয়েছিল, তো 7 দিন তো এরা খেয়ে নিয়েছে, তাহলে এখন তার 20 দিনের খাবার নাই, এখন খাবার আছে কত 13 দিনের। তাহলে এটা মাইনাস করে দিতে হবে। তাহলে কি লিখতে হবে, 20 - 7 সমান সমান 13 দিন। কেন 7 দিন তো একজন খেয়ে নিয়েছে। এবার কি বলেছে, আরও 100 জন আসলো, তো আরও 100 জন আসা মানে কি x প্লাস 100 জন, আরও 100 জন আসলো। তাহলে এই খাবার কতদিন চললো, এই খাবার 11 দিনের মাথায় শেষ হয়ে গেল, তাহলে 11 দিন। তাহলে একজন থাকলো, এই খাবারটা চলছিল 13 দিন, ওই 13 দিনের জায়গায় 100 জন বেশি আসায় ওই খাবারটা চললো 11 দিন। তাহলে এইভাবে করতে পারো। কটা বুঝতে পারলে না? ঠিক আছে, 11 দিন করতে পারলো, ব্যাস। তাহলে প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল সেটা, তার মানে এক্সের মান বের করতে হবে। তাহলে এটা ছক করবে, তার উপরে কি লিখবে আমি আর আলাদা করে দিচ্ছি না। ধরি আশ্রয় প্রার্থীর সংখ্যা, প্রথমে আশ্রয় প্রার্থীর সংখ্যা সমান সমান x জন, এটা বই দেখে লিখবে, লাস্টের লাইন হয়ে গেল। এবার তাহলে আমাকে কি করব, এবার হচ্ছে তাহলে আমি এইখান থেকে করব যে x জনের জন্য 13 দিন যাবে, এত জনের জন্য এত দিন যাবে। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক হচ্ছে, এদের মধ্যে হচ্ছে ব্যস্ত সম্পর্ক হচ্ছে, যে জনসংখ্যা বাড়লে খাবার কম দিন চলবে, জনসংখ্যা কমলে খাবার বেশি দিন চলবে। খাবার কি করবে, খাবার
বেশি দিন চলবে। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক? এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক, এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক। অতএব এখান থেকে কী হবে? ব্যস্ত সম্পর্ক হলে কি হয়, এখানে যদি প্রথমটা ইস্টু দ্বিতীয়টা হয়, তাহলে এইখানে কী হবে? দ্বিতীয়টা ইস্টু প্রথমটা, মানে নিচেরটা ইস্টু ওপরেরটা। তাহলে এটা থেকে এটা যদি ইস্টু হয়, তাহলে এটা থেকে এটা ইস্টু হবে আলাদা। তাহলে বা এক্স বাই কত, এক্স প্লাস 100 সমান সমান কত, 11/13। তাহলে কোণাকোষে গুণ করলে এখানে কত হবে? 13x সমান সমান কত, 11x প্লাস কত, 1100। 11x প্লাস 1100, তাহলে এইদিকে কত হবে? 13x থেকে এখানে কত বিয়োগ করলাম, 11x সমান সমান কত, 1100 বা 2x সমান সমান 1100। অতএব এখানে x সমান সমান কত, 1100/2 সমান সমান কত, 550। তাহলে x সমান সমান হচ্ছে 550। তাহলে এক্স বাই এক্স প্লাস এত 100, 11/13, তাই 13x এখানে 11x প্লাস 1100, তাই 13x মাইনাস 11x সমান সমান এখানে 1100। তাহলে 2x ইকুয়াল টু কত, 1100। তাহলে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু 1100/2 মানে 550। তাহলে x এর মান কত, 550। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার, হয়ে গেল 550 হয়ে গেল। তাহলে এই 550টা কী হবে, যে আশ্রয় প্রার্থীর যে সংখ্যা, এবার উত্তরটা লিখতে হবে। আশ্রয় প্রার্থীর সংখ্যা সমান সমান প্রথমে 550 জন। ঠিক আছে, এইভাবে করতে হবে অঙ্কটা। আশা করি অঙ্কগুলো বুঝতে পারলে। এটা একবারে ছোটদের নিয়মে করালাম, কারণ যেহেতু এইবার তোমরা ত্রৈরাশিকের মতো বা সমানুপাতের অধ্যায় করেছো, ওটাকে কাজে লাগিয়ে করলাম। এইভাবে না করলেও হতো, অন্য মাস্টার অন্যভাবে করাবে। ঠিক আছে, ওরা কীভাবে করাবে? ওরা করাবে হচ্ছে এক্স জনের জন্য খাবারটা চলতো 13 দিন, তাহলে একজনের জন্য খাবারটা কত চলতো? তাহলে একজনের জন্য বেশি দিন, তাহলে 13x। তাহলে এতজনের জন্য খাবারটা চলতো 11 দিন, তাহলে একজনের জন্য খাবারটা চলতে কত? এবার দুটাকে ওরা সমান করে দিবে। ঠিক আছে, তাহলে এইভাবে করবে। আমি সেটা না করে আমি কি করলাম, আমি হচ্ছে ছোটোবেলার, মানে তোমরা যে এর আগেরও চ্যাপ্টার করেছো তার সাহায্যে আমি করালাম। এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে গেল। আশা করি তোমরা সব পারলে। এর মধ্যে যদি একটা দুটো না পারো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে বলে দিব কী অসুবিধা।